হ্যালো টিচার্স। হ্যাঁ, আজকে আবার এসেছি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করতে। এই বিষয়টা নিয়ে আলোচনা আমাদের প্রয়োজন পড়ছে, কারণ এইগুলো আলোচনা না রাখলে আমাদের শুধু পাঠ্যপুস্তক বা শিক্ষা পুস্তক যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলেই তো চলবে না। জানতে হবে পশ্চিমবঙ্গকে। আমরা পশ্চিমবঙ্গ নিয়ে একটা বিশেষ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন। ভিডিওটি এক পলকে পশ্চিমবঙ্গ। এই ভিডিওতে আপনারা পশ্চিমবঙ্গ সংক্রান্ত সমস্ত বিস্তারিত বিষয়গুলো রয়েছে দেখতে পাবেন। আজকে আমরা আলোচনা করব ওই ভিডিওর সিকুয়াল পার্ট, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগগুলো রয়েছে এবং সেই বিভাগের অন্তর্ভুক্ত যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি থেকে আমরা বিশেষ কিছু তথ্য আজকে আলোচনা করব। তো আজকের এই ক্লাসে আমরা প্রথমে রাখছি জলপাইগুড়ি বিভাগ। জলপাইগুড়ি বিভাগের যে 5টি জেলা তা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। অর্থাৎ এই 5টি জেলা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। দেখে নিই, জলপাইগুড়ির বিভাগ মোট 5টি বিভাগ। তার মধ্যে জলপাইগুড়ি একটি বিভাগ, মালদহ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং মেদিনীপুর বিভাগ। এই 5টি বিভাগের সদর দপ্তর জলপাইগুড়ির সদর দপ্তর জলপাইগুড়ি। জেলা কটি রয়েছে? 5টি। জেলার সংখ্যা: মালদহ বিভাগ সদর দপ্তর মালদহ, মোট জেলার সংখ্যা 4টি। বর্ধমান বিভাগ সদর দপ্তর চুঁচুড়া, জেলার সংখ্যা 4। প্রেসিডেন্সি বিভাগ সদর দপ্তর কলকাতা, জেলার সংখ্যা 5। একইভাবে মেদিনীপুর বিভাগ সদর দপ্তর মেদিনীপুর, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর, আর জেলার সংখ্যা 5। মোট 23টি জেলা। আপনারা আগে দেখেইছেন, মেদিনীপুর বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে, দেবদ্যুতি স্যার করেছেন সেই ভিডিও, সেটা আপনারা দেখেছেন। আজকে আমরা আসছি জলপাইগুড়ি বিভাগ নিয়ে। এই বিভাগগুলির প্রত্যেকটি বিভাগের একজন করে ডিভিশনাল কমিশনার থাকেন, যিনি আইএএস হন, এবং তার অধীনেই এই বিভাগগুলি, প্রশাসনিক বিভাগগুলি সব শাসন করা হয়। তার কাজ থাকে বিভাগের অন্তর্গত জেলাগুলির শাসক অর্থাৎ জেলা শাসকদের সাথে রাজ্যের সংযোগ স্থাপন এবং জেলা শাসকদের কাজগুলির তদারকি করা। জলপাইগুড়ি বিভাগের যে 5টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর এবং কোচবিহার, আলিপুরদুয়ার। দার্জিলিং, এই 5টি জেলার মধ্যে প্রথম জেলা দার্জিলিং। দার্জিলিং নামটা কেন হলো? দার্জিলিং নামের ইতিহাস কি? যতদূর আমরা ইন্টারনেট থেকে পেয়েছি, সেখানে দার্জিলিং নামের ইতিহাসের মধ্যে জানা গেছে দর্জে, যার অর্থ হচ্ছে বজ্র, আর লিং, লিং এই অর্থ হচ্ছে ভূমি, অর্থাৎ বজ্রভূমি বা বজ্রপাতের দেশ, বজ্রভূমি বা বজ্রপাতের দেশ, এই হচ্ছে দার্জিলিং নামের অর্থ। সম্পূর্ণ তথ্য আমরা যা পেয়েছি এখানে সবই ইন্টারনেট থেকে। দার্জিলিং জেলার গঠন ও ইতিহাস। কবে গঠন হয়েছিল? দার্জিলিং জেলার আনুষ্ঠানিকভাবে বর্তমান আকারে আসার যে প্রক্রিয়া, সেটা শুরু হয়েছিল 1835 খ্রিস্টাব্দের, 1835 খ্রিস্টাব্দ থেকে, এবং 1866 সালে বর্তমান ভৌগোলিক গ্রুপটি, অর্থাৎ দার্জিলিং জেলার যে ভৌগোলিক গ্রুপটি বর্তমানে স্থির হয়েছে মোটামুটি। এছাড়াও এই জেলাটি গঠন হবার বা এই জেলার এরকম উপস্থিতি তৈরি হওয়ার বিশেষ কারণ কি ছিল না? আমরা জানি দার্জিলিং স্বাস্থ্যকর জায়গা। প্রথমত ব্রিটিশ সরকাররা ভারতের গরম থেকে বাঁচতে এবং অসুস্থ ব্রিটিশ সৈন্যদের সুস্থ করে তোলার জন্য দার্জিলিং এর এই ঠান্ডা এবং মনোরম পরিবেশকে ব্যবহার করেছিলেন। কৌশলগত অবস্থান কি না? সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত হওয়ার জন্য সামরিক ও বাণিজ্যিক কারণেও এর গুরুত্ব রয়েছে অপরিসীম। এছাড়া দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত। দার্জিলিং এর চা গন্ধ এবং স্বাদের জন্য পৃথিবী বিখ্যাত। আর এই ধরনের চা দার্জিলিং এই হয়ে থাকে, তার কারণ দার্জিলিং এর আবহাওয়া এবং ওইখানকার মাটি এই ধরনের চা চাষের জন্য আদর্শ, আর সেই জন্যই দার্জিলিং এর একটা গুরুত্ব রয়েছে। 1835 সালে সিকিমের রাজা চোগিয়াল এক সন্ধিপত্রের মাধ্যমে দার্জিলিংকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন। দার্জিলিংকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এক চুক্তিপত্রের মাধ্যমে তুলে দিয়েছিলেন সিকিমের রাজা চোগিয়াল। তো এবার আমরা আসছি এই দার্জিলিং জেলার ভৌগোলিক গুরুত্ব এবং প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে। ভৌগোলিক গুরুত্ব কি না? এটি ভারতের বিখ্যাত চিকেন স্নেক নামটা জানি আমরা সবাই। চিকেন স্নেক পশ্চিমবঙ্গের কোন অংশটাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের এই চিকেন স্নেক জেলা, তার মধ্যে শিলিগুড়ি করিডোরের অংশ, যা উত্তর পূর্ব ভারতের অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে, উত্তর পূর্ব ভারতের ভূখণ্ডের সঙ্গে সংযোগ রক্ষা করে। এই জেলায় নদী কি কি রয়েছে? দার্জিলিং জেলায় নদীগুলি তিস্তা, মহানন্দা, রঙ্গিত,
এবং বালাসন, মেচি এবং আরো ছোট ছোট অনেক পাহাড়ি ঝোড়া নদী রয়েছে। ভূমিরূপ কেমন? জেলাটি মূলত দুটি ভাগে বিভক্ত। একটা পাহাড়ি অঞ্চল অর্থাৎ উত্তরের হিমালয় পর্বতমালা, যেখানে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক ইত্যাদি জায়গাগুলো, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। আর এই পাহাড়ি অঞ্চলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, যার উচ্চতা 3636 মিটার, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। আর দুই হচ্ছে তরাই অঞ্চল, দক্ষিণের সমভূমি এলাকা, যা কিনা শিলিগুড়ি মহকুমার মধ্যে রয়েছে। বনভূমি এবং সাধারণ গাছপালা এই জেলায় আমরা কি দেখতে পাই? দেখতে পাই উচ্চমাত্রায় ওক, পাইন, ফার, বার্চ, রোডোডেনড্রন এবং ম্যাগলেনিয়া। এছাড়া তরাই অঞ্চলে শাল, সেগুন এবং ঘন জঙ্গল দেখা যায়। চাষবাস এবং অর্থনীতি। দার্জিলিং জেলার প্রধান চাষবাস সাধারণত চা, আর সেই সাথে এখানে আরো সাধারণ কিছু চাষ হয়ে থাকে, যেমন চায়ের পাশাপাশি আমরা পাই কমলা লেবু, এলাচ, আদা, সিংকনা, এই ধরনের চাষবাস এখানে হয়ে থাকে। অর্থনীতি মূলত 3T এর উপর নির্ভর করে। 3T: ট্যুরিজম, টি অ্যান্ড টিম্বার। ট্যুরিজম অর্থাৎ দার্জিলিং জেলায় যেমন চায়ের চাষ হয়, সেই সাথে ট্যুরিজম পর্যটন শিল্প, এবং তার সাথে কাঠ। যদিও বর্তমানে বন দপ্তরের বন সংরক্ষণের জন্য একটা নির্দেশিকা চালু করেছেন, তারা নিয়ন্ত্রণ করেন, তবুও কাঠ এখানের একটা অর্থনীতির রাস্তা। প্রশাসনিক কাঠামো অর্থাৎ মহকুমা এবং ব্লক। দার্জিলিং জেলায় মহকুমা রয়েছে 4টি: দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং শিলিগুড়ি। আর এই মহকুমাগুলির মধ্যে যে ব্লকগুলো রয়েছে, তার মধ্যে বলি মিরিক নতুন মহকুমা, যা 2017 সালে তৈরি হয়েছে। আর এই মিরিক মহকুমায় সুমেন্দু হ্রদ এর জন্য কিন্তু মিরিক মহকুমা বিখ্যাত, পর্যটন শিল্পের জন্য ভালো রকম ভাবে গড়ে উঠেছে। এই মহকুমাগুলোর মধ্যে যে ব্লক রয়েছে, দার্জিলিং পালবাজার, মোট ব্লক রয়েছে 9টি, যার মধ্যে দার্জিলিং পালবাজার একটি, জোড়বাংলো বা সুখিয়া পেখরি, রংলিয়ট, কার্শিয়াং, মিরিক, মাটিগাড়া যা শিলিগুড়ি মহকুমার মধ্যে, নকশালবাড়ি শিলিগুড়ি মহকুমার মধ্যে, ফাঁসি দেওয়া এবং খড়িবাড়ি, এই 4টি মহকুমা শিলিগুড়ির মধ্যে, যা এই 4টি ব্লক শিলিগুড়ি মহকুমার মধ্যে। মোট ব্লকের সংখ্যা দার্জিলিং জেলায় মোট ব্লকের সংখ্যা 9টি, মহকুমা 4টে। জনঘনত্ব এবং সীমানা। জনঘনত্বের হিসেব তো আমরা সেই 2011 আদমশুমারি অনুযায়ী পাবো, তবুও এখন বর্তমানে জনসংখ্যা আনুমানিক ভাবে 17 থেকে প্রায় 17 লক্ষের মতো, 16-17 লক্ষের মতো। কিন্তু 2011 সালে এই দার্জিলিং জেলার যখন কালিম্পং সহ ছিল, দার্জিলিং এবং কালিম্পং একসঙ্গে ছিল, কারণ কালিম্পং 2017 পরে ভাগ হয়েছে, তো সেই হিসাবে 2017 না, 11 সালের আগে যে সময়, তখন লোক সংখ্যা ছিল 18 লক্ষ। চতুর্সীমা। দার্জিলিং জেলার চারদিকে কি রয়েছে? দার্জিলিং জেলার চারদিকে সিকিম রাজ্য, উত্তর দিকে রয়েছে সিকিম, অর্থাৎ দার্জিলিং জেলাটা যদি আমরা এটা দার্জিলিং জেলা যদি ধরি পশ্চিমবঙ্গের এখানটা, তা উত্তর দিকে রয়েছে সিকিম, এখানটা সিকিম আছে, আর দক্ষিণে রয়েছে দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ এই দিকটা, এইখানটা দক্ষিণ দিনাজপুর, চিকেন স্নেক, দক্ষিণ দিনাজপুর। পূর্বে রয়েছে কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি জেলা, এখানটা কালিম্পং জেলা রয়েছে আর জলপাইগুড়ি জেলা। আর পশ্চিম দিকে অর্থাৎ এই দিকটা রয়েছে নেপাল, এখানটা নেপাল আছে। তো এই হচ্ছে তার চতুর্সীমা। এবার আন্তর্জাতিক সীমানা। এই জেলার সাথে আন্তর্জাতিক সীমানা বলতে দক্ষিণ পূর্বের কিছু অংশে বাংলাদেশ, অর্থাৎ এই দিকটা, এখানটায় বাংলাদেশ, এখানটা বাংলাদেশ, আর এখানটা নেপাল, দুটি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভাগ করা আছে। পরিষেবা এবং স্বাস্থ্য। শিক্ষা আর স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য পরিষেবার মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, NBMCH অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যা সুশ্রুতনগর শিলিগুড়িতে রয়েছে, এবং দার্জিলিং জেলা হাসপাতাল, যেটা ইডেন হসপিটাল নামে পরিচিত। আর শিক্ষা পরিষেবার মধ্যে বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অর্থাৎ NBU, স্কুল। দার্জিলিং জেলা এবং তার আবাসিক স্কুলগুলোর জন্য কিন্তু বিখ্যাত। আমরা দার্জিলিং এর যে স্কুলিং সিস্টেম দেখি, সেখানে অনেক আবাসিক স্কুল অর্থাৎ হোস্টেল স্কুল, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতের মধ্যে ভালো রকম ভাবে বিখ্যাত রয়েছে। তার মধ্যে যেমন সেন্ট পলস, সেন্ট জোসেফস, নর্থ পয়েন্ট, লরেটো কনভেন্ট ইত্যাদি। এছাড়া আমি এখানে প্রাথমিক শিক্ষার বিষয়টাকে রেখেছি, কারণ এই ভিডিও বা আমরা যারা আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে এটা আসতে পারে। DPSC দার্জিলিং জেলার প্রধান কার্যালয়
প্রাথমিক শিক্ষা পরিষদের যে প্রধান কার্যালয় শিলিগুড়ি এবং দার্জিলিং শহরে রয়েছে, যা ডিআই অফিস। যেটা শিল্প সাহিত্য এবং বিশিষ্ট ব্যক্তি, এই জেলার মধ্যে বিশিষ্ট ব্যক্তি হচ্ছেন তেনজিং নোরগে, জন্ম 1914-1986। তেনজিং নোরগে, ভানু ভট্টাচার্য, ভগিনী নিবেদিতা এবং বিপিন রাওয়াত। ভগিনী নিবেদিতা দার্জিলিং জেলার অধিবাসী নন, কিন্তু জীবনের শেষ অংশে এসে বা শেষার্ধে এসে উনি দার্জিলিং জেলাতেই ছিলেন। আসছি এনাদের সম্পর্কে বিস্তারিত বিষয়ে। তেনজিং নোরগে জন্ম 29শে মে 1914, মৃত্যু 9 মে 1986। ইনি বিখ্যাত পর্বতারোহী এবং এভারেস্ট বিজয়ী। কর্মজীবনে অবদান, নেপালে এনার জন্ম, কিন্তু ইনি দার্জিলিং এ এসে বসবাস শুরু করেন এবং নিজেকে এই পাহাড়ের সন্তান হিসেবে পরিচয় দিতেন। আর 1953 সালের 29শে মে ইনি এবং অর্থাৎ তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে প্রথমবার পা রাখেন। বিখ্যাত হওয়ার কারণ কি? ইনি এশিয়ার মানুষের অদম্য সাহসের প্রতীক। তিনি দার্জিলিং এ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অর্থাৎ HMI এর প্রথম ডিরেক্টর ছিলেন এবং এনার সমাধি এই HMI এর এতেই রয়েছে, চত্বরেই রয়েছে। পরের জন ভগিনী নিবেদিতা, আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, জন্ম 28 অক্টোবর 1867, মৃত্যু 13 অক্টোবর 1911। স্বামী বিবেকানন্দের মানস কন্যা। দার্জিলিং এর সাথে এনার সম্পর্ক, দার্জিলিং এ ভগিনী নিবেদিতা জীবনের শেষ দিনগুলি দার্জিলিং এই কাটিয়েছিলেন, যেটা ছিল রয় ভিলা। এই রয় ভিলাতেই ইনি এনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর দার্জিলিং এর শ্মশানে এনার সমাধি আজও পর্যটকদের একটা পর্যটন ক্ষেত্র, পর্যটকদের একটা দর্শনীয় স্থান। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দার্জিলিং জেলার সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেরও এক যোগাযোগ রয়েছে। এটাও এনার ক্ষেত্রে আমরা দেখি, জন্ম 5 নভেম্বর 1870, 16 জুন 1925, মৃত্যু। অসুস্থ হওয়ার কারণে উনি দার্জিলিং এ গিয়েছিলেন সেখানে হাওয়া বদল করতে, যা তৎকালীন সময় দেখা যেত। বিভিন্ন মানুষজন হাওয়া বদল করতে যেতেন দার্জিলিং বা মুসৌরি এরকম পাহাড়ি অঞ্চলগুলোতে, হিল স্টেশনগুলোতে। তো এখানে এসেই তিনি স্টেপ অ্যাসাইড বলে একটি বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো দার্জিলিং এর সাথে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সম্পর্ক। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্বন্ধে আমরা আরো অন্যান্য জেলা যখন পড়বো সেখানেও জানতে পারবো, তবু খুব সংক্ষেপ ভাবে এখানে বলা আছে। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা, নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু এবং একজন বিখ্যাত আইনজীবী, মানবদরদী নেতা, ব্যাপারগুলো রয়েছে। উল্লেখযোগ্য স্থাপত্য এবং আন্তর্জাতিক স্বীকৃতি। দার্জিলিং এর হিমালয়ান রেলওয়ে, DHR বা টয় ট্রেন, হিমালয়ান রেলওয়ে 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। আর 1881 সালে চালু হয় এশিয়ার প্রাচীনতম পাহাড়ি রেলপথগুলির একটি, এই হিমালয়ান রেলওয়ে। বাতাসিয়া লুপ, যা টয় ট্রেনের যাত্রাপথে একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং এর বিস্ময় এবং স্মৃতিসৌধ। ঘুম মনেস্ট্রি অর্থাৎ ঘুম স্টেশন, 1850 সালে নির্মিত মৈত্রেয়ী বুদ্ধের জন্য ঘুম স্টেশনের কাছে ঘুম মনেস্ট্রি আমরা দেখতে পাই। এছাড়া ব্রিটিশ আমলে বাংলার গভর্নরদের গ্রীষ্মকালীন আবাস, যা কিনা রাজভবন। আর রয় ভিলা, এখানে ভগিনী নিবেদিতার শেষ নিঃশ্বাস ত্যাগ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের একজন, বর্তমানে এই রয় ভিলা রামকৃষ্ণ মিশনের অধীনেই রয়েছে। দার্জিলিং জেলাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, সমগ্র ভারতের গর্ব। এখানে যেমন প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার চা বিখ্যাত, সাংস্কৃতিক বৈচিত্র্য, আরো অনেক কিছুই রয়েছে। দার্জিলিং জেলা সম্বন্ধে এখানে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। আপনাদের আরো বিস্তারিত জানার প্রয়োজন হলে অবশ্যই উইকিপিডিয়ার সাহায্য নেবেন, যেভাবে আমরাও নিয়েছি। ইন্টারনেটের মাধ্যম থেকে আমরা বহু কিছু জানতে পারি, যেগুলো আমরা এখানেও তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের দার্জিলিং সম্বন্ধে আরো জানতে চাইলে কমেন্টেও লিখতে পারেন, ইন্টারনেট থেকেও সার্চ করে দেখতে পারেন। এবার আসছি কালিম্পং। কালিম্পং নামের উৎস, নামটা কেন হলো? কালিম্পং, লেপচা মতে কালিম্পং, লেপচা ভাষায় কালিম শব্দের অর্থ হচ্ছে আঁশযুক্ত অর্থাৎ তন্তু জাতীয় উদ্ভিদ, ফাইবার প্ল্যান্ট, এবং PONG এর মানে হচ্ছে যে জায়গায় এই ধরনের উদ্ভিদগুলো পাওয়া যায়, অর্থাৎ এই তন্তু জাতীয় উদ্ভিদ পাওয়া যায়, সেই জন্যই বলা হচ্ছে কালিম্পং। আরেকটা মত রয়েছে তিব্বতীয় মতে, তিব্বতীয় ভাষার এর অর্থ হচ্ছে রাজার মন্ত্রীদের সভা বা দুর্গ, অর্থাৎ কিংস মিনিস্টার, অর্থাৎ রাজার মন্ত্রীদের সভা বা দুর্গ, সেটাকে কালিম্পং বলা হয়েছে। যাই হোক,
ভুটানীয় বা স্থানীয় মতে অনেকের মতে এর অর্থ হচ্ছে যে পাহাড়ে আমরা খেলা করি, এই নিয়ে মতামত অনেক থাকবে। তার মধ্যে প্রচলিত মতামতটা হচ্ছে তিব্বতীয় মাত্রা। গঠন এবং ইতিহাস। কবে গঠিত হলো এই কালিম্পং জেলা? কালিম্পং জেলা পশ্চিমবঙ্গের 21তম জেলা হিসেবে গড়ে ওঠে 14ই ফেব্রুয়ারি 2017 সালে। গঠিত হওয়ার কারণ কি? না প্রশাসনিক সুবিধা আর আঞ্চলিক দাবি, এলাকার মানুষজনের দাবি যে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হোক। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই জেলার কি ভূমিকা ছিল? এই যদিও দার্জিলিং জেলার অংশ হিসেবেই এর পরিচিতি, তবুও কালিম্পং এর নিজস্ব কিছু অবদান, যেমন হেলেন লেপচা সাবিত্রী দেবী নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন কালিম্পং এর মহিয়সী নারী। তিনি মহাত্মা গান্ধীর ডাকেই অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং তখনই তার নাম পরিবর্তন হয় হেলেন লেপচা থেকে সাবিত্রী দেবী। এছাড়াও এখান থেকে নেতাজির অন্তর্ধান, নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের সময় ছদ্মবেশে সীমান্ত পার হতেও অনেক সাহায্য করেছিলেন, এটা যদিও মনে করা হয়। আর গোর্খা দল, গোর্খা দল সম্বন্ধে যা 1943 সালে ডালিম ফোর্টে গোর্খা সৈনিকদের ব্রিটিশ বিরোধী বিদ্রোহে সাধারণ মানুষের যে সহযোগ ছিল পরোক্ষভাবে, সেটাও কিন্তু স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত করা হয়েছে। ভৌগোলিক গুরুত্ব এবং প্রাকৃতিক পরিবেশ। কালিম্পং একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, যা কিনা ভারত ও তিব্বত অর্থাৎ চীনের প্রাচীন বাণিজ্য পথ ওল্ড সিল্ক রুট বা জেলেট লা পাশের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়। নদ নদী কি রয়েছে? তিস্তা, জলঢাকা, রেলি, এছাড়াও নেমরা, চেল, ঘিস প্রভৃতি নদী আমরা এই জেলার মধ্যে দেখতে পাই। ভূমিরূপ কেমন? মূলত শিবালিক, শিবালিক পর্বতমালার একটা অংশ হওয়ার কারণে, শিবালিক হিমালয় অঞ্চলের অংশ, যার কারণে এখানের ভূমি পাহাড়ি ও ঢেউ খেলা। আর সর্বোচ্চ স্থান বা পিক হলো ঋষিলা, ঋষিলা এবং দেওলা। এখানকার দেওলা আরেকটি উঁচু পাহাড়, সর্বোচ্চ পিক হচ্ছে ঋষিলা। বনভূমি এবং গাছপালা। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান বনভূমি, আর ভারতের অন্যতম একটা বৈচিত্র্যময় অঞ্চল, যেখানে রেড পান্ডা দেখা যায়। গাছপালার মধ্যে ওক, পাইন, ফার। পার্বত্য অঞ্চলে সাধারণত যে ধরনের গাছ থাকে সেগুলোই, তবে কালিম্পং এ বিশেষ কিছু গাছ পাওয়া যায়, যা হলো অর্কিড ও ক্যাকটাস। এবং কালিম্পং এ প্রচুর ফুলের চাষ হয়, আর সেই সমস্ত ফুলের জন্য কালিম্পং এর একটা আলাদা ঐতিহ্য রয়েছে। চাষবাস কি হয়? না দামি ফুল, গ্ল্যাডিওলাস, অর্কিড, এছাড়া সাধারণভাবে পাহাড়ি অঞ্চলে যা চাষ হয়ে থাকে আদা, এলাচ, কমলা লেবু ইত্যাদি। অর্থনীতি, এখানকার অর্থনীতি ও পর্যটন, তার সাথে ফুল রপ্তানি এবং পাহাড়ে কৃষিকাজ এখানকার অর্থনীতির মূল ভিত্তি। প্রশাসনিক কাঠামো। কালিম্পং মহকুমা একটাই, যার নাম কালিম্পং। ব্লক 3টি, কালিম্পং 1, কালিম্পং 2 এবং গরুবাথান। কালিম্পং জেলার মহকুমা একটা, যার নাম কালিম্পং, আর ব্লক 3টে, কালিম্পং 1, কালিম্পং 2 আর গরুবাথান। এবার জনঘনত্ব ও সীমানা। জনঘনত্ব সম্বন্ধে আমাদের যা ধারণা সবটাই 2011 আদমশুমারি অনুযায়ী। বর্তমানে জনসংখ্যা 2011 অনুযায়ী ছিল, তখন তো দার্জিলিং এর সঙ্গেই ছিল, সেই হিসেবে আগে দার্জিলিং জেলা আলোচনা করার সময় বললাম দার্জিলিং জেলা আর কালিম্পং জেলা ভাগ হয়েছে 2017-তে, তাই 2011 আদমশুমারির সময় দার্জিলিং এর সঙ্গে। তবে বর্তমানে এখানকার জনসংখ্যা প্রায় 2.5 লক্ষের মতো। 2011-তে যখন আদমশুমারি হয়েছিল তখন কালিম্পং যেহেতু কালিম্পং মহকুমা হিসেবেও ছিল, এবং এই কালিম্পং মহকুমাই পরে কালিম্পং জেলা হিসেবে পরিণত হয়েছে, তাই জন্য কালিম্পং মহকুমার যে জনসংখ্যা 2.5 লক্ষ, বর্তমানে 2011 সালের আদমশুমারিতে তাই বলা হচ্ছে। তবে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে এটা হয়তো 30 থেকে 35 হাজারের মতো বৃদ্ধি পেয়েছে। শিক্ষার হার 79%। শিক্ষার হার 79%। চতুর্দিকে সীমানায় রয়েছে, উত্তর দিকে রয়েছে সিকিম, দক্ষিণে জলপাইগুড়ি, পূর্বে ভুটান রাষ্ট্র এবং জলপাইগুড়ি জেলার কিছুটা অংশ, আর পশ্চিমে রয়েছে দার্জিলিং জেলা। দার্জিলিং এবং কালিম্পং এর মাঝে রয়েছে তিস্তা নদী। আন্তর্জাতিক সীমানা বলতে ভুটান। কালিম্পং জেলার আন্তর্জাতিক সীমানায় রয়েছে ভুটান। পরিষেবার মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষা। কালিম্পং জেলা হাসপাতাল শহরের প্রধান সরকারি হাসপাতাল, এছাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যা গরুবাথান এবং অন্যান্য ব্লকেও রয়েছে। আর শিক্ষা পরিষেবার মধ্যে কালিম্পং এ স্কুল শিক্ষার ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে যে স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু সারা ভারতে বিখ্যাত, এবং এটা ব্রিটিশ আমল থেকেই এখানকার শিক্ষার যে স্কুলগুলো সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ পরিকাঠামো যুক্ত ভালো। তার কারণ একটাই, ওই এলাকাটা অর্থাৎ দার্জিলিং যেহেতু ব্রিটিশ আমলেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, এবং সেখানে তাদের অর্থাৎ ইউরোপীয়দের
বা ইংরেজদের যে ছেলেমেয়েরা তাদের পড়াশোনার জন্য স্কুলগুলোকে সেরকম ভাবে কনভেন্ট, সেন্ট পলস ইত্যাদি স্কুলগুলোকে সেরকম ভাবে তৈরি করা হয়েছিল। সেই কারণে এই স্কুলগুলো কিন্তু বেশ একটা উল্লেখযোগ্য জায়গা। যেমন উল্লেখযোগ্য স্কুলের মধ্যে ডক্টর গ্রাহামস হোম, সেন্ট অগাস্টিন স্কুল, এই সমস্ত স্কুলগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এবার ডিপিএসসি এর প্রধান কার্যালয় কালিম্পং শহরেই রয়েছে। প্রাইমারির প্রধান কার্যালয় কালিম্পং শহরেই আছে। সাহিত্য, শিল্প এবং বিশিষ্ট ব্যক্তিত্ব দার্জিলিং কালিম্পং জেলার সাহিত্যে পরশমণি প্রধান। পরশমণি প্রধান ছিলেন একজন নেপালি সাহিত্যের অন্যতম স্থপতি, ভাষাবিদ এবং শিক্ষাবিদ। তার কর্মজীবন নেপালি ভাষা ও ব্যাকরণকে আধুনিক রূপ দিয়েছিলেন তিনি। বহু পাঠ্যপুস্তক রচনা করেন যা নেপাল এবং ভারতের নেপালি ভাষাভাষী স্কুলগুলোতে পড়ানো হয়েছে। তিনি ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন। ইম্পর্টেন্ট, ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন পরশমণি প্রধান। আর পদ্মশ্রী সোনম সেরিং লেপচা। সোনম সেরিং লেপচা পদ্মশ্রী পেয়েছিলেন। জন্মস্থান কালিম্পং। পরিচয়, ইনি লেপচা সংস্কৃতির ধারক এবং বাহক, লোকসঙ্গীত শিল্পী এবং তার লেপচা সম্প্রদায়ের হারিয়ে যাওয়া গান, নাচ, বাদ্যযন্ত্র ইত্যাদি জিনিসপত্রগুলোকে, বাদ্যযন্ত্র যেমন তুংবক, তুংবুক, পান্তং এই ধরনের বাদ্যযন্ত্রগুলির উনি পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। 2020 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এবং ইনি অল ইন্ডিয়া রেডিওতে নিয়মিত অনুষ্ঠান করতেন ওনার সংস্কৃতি, শিক্ষা এই সমস্ত বিষয়গুলো নিয়ে। আর একজন তুলসী ঘিবিরে, ইনি ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার আর সম্পাদক। বলিউড এবং নেপালি চলচ্চিত্র জগতে উভয় ক্ষেত্রেই এনার কাজ বেশ প্রশংসিত হয়েছে। এনার কুসুমের রুমাল নামে একটি সিনেমা, যেটা নেপালি ভাষায় পরিচিত হয়েছিল, এবং দর্পণ ছায়া নামে আরেকটি সিনেমা, যেগুলি বেশ ভালো রকম ভাবেই একটা ছাড়া ফেলেছিল সেই সময়। উল্লেখযোগ্য স্থাপত্য: মর্গ্যান হাউস, দূরবীন মনস্ট্রি, ম্যাকফার্নেল মেমোরিয়াল চার্চ এবং লেপচা মিউজিয়াম। এই চারটি উল্লেখযোগ্য পর্যটকদের ক্ষেত্রে একটা আকর্ষণীয় জায়গা। আর আন্তর্জাতিক স্বীকৃতি কালিম্পং এর সে অর্থে হেরিটেজ সাইট সেরকম ভাবে কিছু না থাকলেও, তবে এখানকার যে ফ্লোরিকালচার বা ফুলের চাষ, এগুলো কিন্তু আন্তর্জাতিক স্তরে ভালো রকম ভাবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া এখান থেকে যে ফুলের রপ্তানি হয় বিভিন্ন ইউরোপীয় এবং আমেরিকাতে, তা একটা গুরুত্বপূর্ণ। এবার আসছি জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলা নামের উৎপত্তিতে দুটি মত প্রচলিত। একটা হচ্ছে জলপাই গাছ থেকে এসেছে জলপাইগুড়ি, আর একটা জলপেশ মন্দির। এটা অনেকের মতে, যদিও জলপাই গাছ থেকে জলপাইগুড়ি জেলার নাম হয়েছে এটাই বেশি মানুষ বিশ্বাস করেন। আর জলপেশ মন্দির যা কিনা বিখ্যাত শিব মন্দির জলপাইগুড়ি জেলায় রয়েছে, তার নাম অনুসারেও হতে পারে, এরকমও মনে করা হয়। গঠন হয়েছিল 1869 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। জলপাইগুড়ি জেলা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। কারণ কি ছিল না, ডুয়ার্স অধিগ্রহণ, অর্থাৎ 1865 সালের সিনচুলা চুক্তির মাধ্যমে ব্রিটিশরা ভুটানের কাছ থেকে ডুয়ার্সের যে অঞ্চলটা দখল করেছিলেন, সেই জায়গাটার নাম দেওয়া হয়েছিল জলপাইগুড়ি। এবং এখানের যে বিশাল বনাঞ্চল, চা বলয় ইত্যাদি শাসন করার জন্য প্রশাসনিক একটা কেন্দ্রেরও প্রয়োজন ছিল। আগে এর কিছুটা অংশ, যা বর্তমানে বাংলাদেশে, রংপুর জেলার অংশ ছিল। প্রশাসনিক সুবিধার্থে রংপুর থেকে আলাদা করে, এবং অর্থাৎ বঙ্গভঙ্গের আগে, এবং ডুয়ার্সের পশ্চিমাংশ নিয়ে এই জেলা গঠন হয়েছে। 2014 সালের 25 জুন এই জেলা ভেঙেই আলিপুরদুয়ার জেলা গঠন হয়েছে। স্বাধীনতা সংগ্রামে জলপাইগুড়ি। স্বাধীনতা সংগ্রামে জলপাইগুড়ির সেভাবে গুরুত্ব যদি নেই বলা হয় তাহলে ভুল হবে, কারণ তেভাগা আন্দোলন 1946-47 সালে যা হয়েছিল, সেখানে জলপাইগুড়ি জেলার একটা ভালো রকম গুরুত্ব ছিল। আর তাছাড়া চা শ্রমিকদের আন্দোলন, যা ব্রিটিশ মালিকানাধীন চা বাগানগুলির সাথে যুক্ত ছিল, সেখানেও ব্রিটিশদের বিরুদ্ধে চা শ্রমিকদের আন্দোলন, এগুলো তো ছিলই। আর অনুশীলন সমিতির একটা শক্তিশালী শাখাও হয়েছিল। অনুশীলন সমিতি অর্থাৎ 1900 দশকে যে অনুশীলন সমিতি গড়ে উঠেছিল, সেই অনুশীলন সমিতির একটা শক্তিশালী শাখা হয়েছিল কিন্তু আমাদের এই জলপাইগুড়ি জেলা। ভৌগোলিক গুরুত্ব এবং প্রাকৃতিক পরিবেশ কি রয়েছে না, ভৌগোলিক দিক থেকে জলপাইগুড়ি জেলাকে ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয়। নদ নদীর মধ্যে তিস্তা, করলা, জলঢাকা এবং ডায়না। এছাড়া ভূমিরূপ
যেহেতু তরাই ডুয়ার্স অঞ্চল, তাই উত্তর দিকে কিছু উঁচু নিচু নুড়ি পাথর যুক্ত পাহাড় ছোটখাটো টিলা থাকে। তবে এখানকার সমভূমি, অর্থাৎ সমভূমি বলতে মাটি পলি গঠিত এবং নুড়ি পাথর যুক্ত ডুয়ার্স অঞ্চল। বনভূমির মধ্যে দেখা যায় প্রায় জলপাইগুড়ি জেলার 1/3 অঞ্চলই জলপাইগুড়ি জেলার বনাঞ্চল। এখানে গরুমারা জাতীয় উদ্যান বিখ্যাত। এছাড়াও চাকরামারি বন্যপ্রাণী অভয়ারণ্য আর একশৃঙ্গ গন্ডার যা জলপাইগুড়ি জেলায় রয়েছে, হাতি, বাইসন, চিতাবাঘ ইত্যাদির জন্য। চাষবাস এখানে চা এবং অন্যান্য চাষবাস বলতে ধান, পাট, আনারস, সুপারি ইত্যাদি এগুলো হয়ে থাকে। জলপাইগুড়ি জেলার মহকুমা সংখ্যা 3টি: জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি। আর এদের সদর দপ্তর, জলপাইগুড়ি মহকুমার সদর দপ্তর জলপাইগুড়ি, মালবাজারের ম্যাল এবং ধূপগুড়ির ধূপগুড়ি। ব্লকের সংখ্যা মোট 9টি। জলপাইগুড়ি জেলায় মোট ব্লকের সংখ্যা 9টি: জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি এবং রায়গঞ্জ আর ধূপগুড়ি। ম্যাল, মেটেলি, নাগরাকাটা, বানারহাট ইত্যাদি এই 9টি ব্লক জলপাইগুড়ি জেলার মধ্যে রয়েছে। 2014 সালে আলিপুরদুয়ার থেকে ভাগ হয়ে তৈরি হয়। এখান থেকে আলিপুরদুয়ার ভাগ হয় 2014-তে। জনঘনত্ব আর সীমানা: জেলার আয়তন 3386 বর্গ কিলোমিটার। আলিপুরদুয়ার আলাদা হওয়ার পর জলপাইগুড়ি জেলার এটা আয়তন। 2011 সালে জনসংখ্যা অনুযায়ী 23,81,000। 2011 সালে জনসংখ্যা অনুযায়ী, আদমশুমারি অনুযায়ী 23,81,000, যা বর্তমানে একটু বৃদ্ধি পেয়েছে। শিক্ষার হার 73.25%। চারদিকের সীমানা: উত্তরে রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলা এবং ভুটানের সীমান্ত। দক্ষিণ দিকে রয়েছে কোচবিহার এবং বাংলাদেশ। আর পূর্বে রয়েছে আলিপুরদুয়ার জেলা, পশ্চিমে দার্জিলিং জেলা এবং বাংলাদেশ। এই ছিল জলপাইগুড়ি জেলার সীমানা। স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা পরিষেবা: স্বাস্থ্য পরিষেবায় জলপাইগুড়ি জেলার যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে, জেলার স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন এনেছে এটি। আর শিক্ষা পরিষেবার মধ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ JGEC, অর্থাৎ জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস এখানে রয়েছে। আর সেই সাথে DPSCর অফিস যা রয়েছে আমাদের জলপাইগুড়ি জেলা শহরে, নেতাজি সুভাষ রোড বা হাকিমপাড়া এলাকায়। হাকিমপাড়া বিখ্যাত নাম। সাহিত্য এবং শিল্পে জলপাইগুড়ি জেলার অবদান: এখানে বিশিষ্ট সাহিত্যিক ছিলেন সমরেশ মজুমদার, শম্পা বর্মন, প্রতুল চন্দ্র সরকার অর্থাৎ পিসি সরকার। আর মিমি চক্রবর্তী হচ্ছেন অভিনেত্রী, টলিউডের বিখ্যাত অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ। তার জন্মস্থান জলপাইগুড়ি। সমরেশ মজুমদার, এনার লেখা উত্তরবঙ্গ এবং জলপাইগুড়ি, এনার লেখাতে উত্তরবঙ্গ জলপাইগুড়ির কিন্তু নিখুঁত বর্ণনা পাওয়া যায়। সমরেশ মজুমদারের বিখ্যাত লেখা সমরেশ মজুমদারের বিখ্যাত কালোজয়ী উপন্যাস হচ্ছে কালবেলা। তো এবার আসছি আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার, যা কিনা তার নামকরণের উদ্দেশ্য বা নামকরণের ইতিহাস সম্বন্ধে আমরা জানতে পেরেছি, হেদায়েত আলী খান, যিনি 1865 সালে ভুটানের যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল ছিলেন, হেদায়েত আলী খান, তার নাম অনুসারে এই জেলার নাম হয়েছে হয়তো আলিপুরদুয়ার। আমরা যতটা জানতে পেরেছি প্রথমাংশ থেকে নেওয়া হয়েছে আলী সেই হিসাবে। আর দুয়ার, যা দুয়ার বা ডুয়ার্স শব্দের মাধ্যমে এসেছে, ডুয়ার্স বা দুয়ার শব্দের অর্থ হচ্ছে দরজা, অর্থাৎ প্রবেশ পথ। ভুটান ও উত্তর পূর্ব ভারতের প্রবেশ পথ হিসাবে আলিপুরদুয়ারকে ভাবা হয়। এবং সেইভাবেই আলীর সাথে, আলী অর্থাৎ হেদায়েত আলী খানের নাম থেকে আলীর সাথে দুয়ার শব্দ নিয়ে আলিপুরদুয়ার নামটি সৃষ্টি হয়েছে। গঠন হয়েছে 2014 সালের 25শে জুন। আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের 20তম জেলা এটি। গঠিত হওয়ার কারণ প্রশাসনিক সুবিধা, অর্থাৎ জলপাইগুড়ি জেলার একটি মহকুমা ছিল আলিপুরদুয়ার। জলপাইগুড়ির সদর থেকে আলিপুরদুয়ারের দূরত্ব এবং বিশাল ডুয়ার্স অঞ্চল পরিচালনার অসুবিধার কারণে আলিপুরদুয়ার জেলাটির গঠন হয়েছে। আদিবাসী উন্নয়ন করার উদ্দেশ্যেও আলিপুরদুয়ারের গঠন। স্বাধীনতা সংগ্রামে, বিশেষত বক্সা অঞ্চল স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ভূমিকা নিয়েছে। বক্সা দুর্গ অর্থাৎ বক্সা ফোর্ট, যাকে বলা হয় পশ্চিমবঙ্গের আন্দামান জেলার আন্দামানের যে সেলুলার জেল, তারপরেই ছিল দুর্গম বক্সা দুর্গের স্থান। এখানে ধারণা করা হয় ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ননীগোপাল গোস্বামী প্রমুখ বিপ্লবীদের বন্দী করে রাখা হতো। এটি বিপ্লবীদের জন্য
বিপ্লবীদের কাছে বলা হয় এটি তীর্থক্ষেত্র ছিল, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এখানে বন্দী ছিলেন তাদের সাথে বিপ্লবীদের একটা যে আত্মার সম্পর্ক, অর্থাৎ তীর্থক্ষেত্রে বলা হতো এই জায়গাটিকে। এছাড়া রেল এবং চা শ্রমিকদের যে আন্দোলন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হয়েছিল সেই সবগুলো স্বাধীনতার সাথে যুক্ত। ভৌগোলিক গুরুত্ব এবং প্রাকৃতিক পরিবেশ কি? না, ভৌগোলিক দিক থেকে এটি উত্তর পূর্ব ভারতের সাথে বাকি অংশের যে সংযোগ করেছে, অর্থাৎ চিকেন স্নেক করিডোরের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। নদী তোরসা, কালজানি, রায়ডাক, সংকোষ, জয়ন্তী ইত্যাদি নদী। ভূমিরূপ হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার কারণে তরাই ও ডুয়ার্স অঞ্চলের অংশ হওয়ার কারণে ভূমি সমতল, কিন্তু উত্তর দিকটা কিছুটা উঁচু, অর্থাৎ যেহেতু উত্তর দিকে পর্বতমালা সেখান থেকে কিছুটা উঁচু হয়ে দক্ষিণে এসেছে, ভুটানের পাহাড়ের সাথে মিশেছে। বনভূমির মধ্যে রয়েছে বিশাল অংশই জঙ্গল দিয়ে ঢাকা। জল্লাপাড়া জাতীয় উদ্যান এখানে দেখা যায়, একশৃঙ্গ গন্ডারের জন্য যা বিখ্যাত। আর বক্সা ব্যাঘ্র প্রকল্প, যা কিনা বক্সা ব্যাঘ্র প্রকল্পে হাতি এবং বাঘ আর হর্নবিলের জন্য বিখ্যাত। এছাড়া চিলাপাতা অরণ্য রয়েছে। চাষাবাদের মধ্যে সাধারণত এখানে চা, এবং চা এখানের অর্থনীতিতে একটা ভালো রকম ভাবেই নির্ভরশীল। এছাড়া ধান, ভুট্টা, সুপারি, সবজি সামান্য অংশের চাষ হয়। অর্থনীতি, জেলার মূল অর্থনীতি মূলত চা, পর্যটন, চা এবং পর্যটন, আর সেই সাথে এখানকার হোম স্টে কালচার। সাধারণ মানুষ যারা বেড়াতে যান, হোম স্টে কালচারের মাধ্যমে স্থানীয় মানুষদের আয়ের একটা উৎস এখান থেকে তৈরি হয়। এছাড়াও ডলোমাইট খনি বক্সা অঞ্চলে দেখা যায়। এগুলো সবই অর্থনীতিতে ভালো রকম প্রভাব ফেলে। প্রশাসনিক পরিকাঠামোর মধ্যে দেখতে পাই আমরা মহকুমা রয়েছে একটি, আলিপুরদুয়ার, যা কিনা জেলা সদর, যা একমাত্র মহকুমা। আলিপুরদুয়ার জেলা সদর এবং আলিপুরদুয়ার একমাত্র মহকুমা। আর ব্লক রয়েছে 6টি, আলিপুরদুয়ার 1, আলিপুরদুয়ার 2, ফালাকাটা, কালচিনি এবং কুমারগ্রাম আর মাদারিহাট, বীরপাড়া, এগুলো ব্লক। জনঘনত্ব মানে জনসংখ্যা যদি বলতে হয় সেক্ষেত্রে আমাদের সেই 2011 সাল, অর্থাৎ আদমশুমারি শেষ আদমশুমারি অনুযায়ী 2011 সালে এখানের জনসংখ্যা বর্তমানে যা কিনা 15 লক্ষের বেশি, কিন্তু ওই সময় জনসংখ্যা ছিল প্রায় 14.9 লক্ষ। চতুর্সীমা উত্তরে ভুটান, দক্ষিণে কোচবিহার জেলা, পূর্বে রয়েছে আসাম রাজ্য, যার কোকরাঝাড় এবং ধুবড়ি জেলার পড়ছে, আর পশ্চিমে রয়েছে জলপাইগুড়ি। আন্তর্জাতিক সীমানা, উত্তরে ভুটান যা কিনা আন্তর্জাতিক সীমানা, আর ফুরসিলিং জয়গা হলো প্রধান সীমান্ত বাণিজ্য কেন্দ্র। পূর্বে রয়েছে অসম রাজ্য। পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, জেলা হাসপাতাল রয়েছে, সেই সাথে গ্রামীণ হাসপাতাল রয়েছে ব্লকে ব্লকে। আর আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় 2020 সালে প্রতিষ্ঠিত এই জেলার উচ্চশিক্ষার এক প্রধান কেন্দ্র। এছাড়া আলিপুরদুয়ার কলেজ, ম্যাক উইলিয়াম হাই স্কুল, ফালাকাটা কলেজ ইত্যাদি। আর ডিপিএসসির অফিস আলিপুরদুয়ার শহরের নিউ টাউন এলাকায় অবস্থিত। সাহিত্য এবং শিল্পে অবদান, বিশিষ্ট ব্যক্তি আব্বাস উদ্দিন আহমেদ, যিনি ডাওইয়া সম্রাট, যদিও তার জন্ম কোচবিহারে, কিন্তু তিনি আলিপুরদুয়ার ও সমগ্র ডুয়ার্স অঞ্চলে তার গানের প্রভাব অপরিসীম। হেদায়েত আলী খান, যার নামে এই জেলার নাম, তিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন বক্সা দুর্গে বন্দী থাকা বিপ্লবীরাই, এই জন্য আলিপুরদুয়ার জেলাও গর্বিত। ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজা অনুশীলন সমিতির অন্যতম প্রধান নেতা, তিনি দীর্ঘকাল এখানে বন্দী ছিলেন বক্সা দুর্গে। সুরেন্দ্রমোহন ঘোষ মধুদা নামে পরিচিত বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। প্রতুলচন্দ্র গাঙ্গুলি, হেমচন্দ্র ঘোষ, ভূপেন্দ্র কিশোর, অমল গুপ্ত, সত্যভূষণ গুপ্ত, এই সমস্ত বিপ্লবীরাও এই বক্সা দুর্গে বন্দী ছিলেন। উল্লেখযোগ্য স্থাপত্যের মধ্যে বক্সা দুর্গ আর জয়ন্তী মহাকাল গুহা, চুনাপাথরের প্রাকৃতিকভাবে তৈরি হওয়া গুহা, যা শিবের স্থান হিসাবে পূজিত হয়। রাজা ভাত খাওয়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র এবং রাজা ভাত খাওয়া শকুন প্রজনন কেন্দ্র, কালচার ব্রিডিং সেন্টার হিসেবে পরিচিত। চিলাপাতা অরণ্য এবং নল রাজার গড় ঐতিহাসিক ধ্বংসাবশেষ সম্বলিত একটা অঞ্চল। আন্তর্জাতিক স্বীকৃতি বলতে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান বিশ্বের বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম একশৃঙ্গ গন্ডারের আবাসস্থান হিসাবে পরিচিত। এছাড়াও বক্সা ব্যাঘ্র প্রকল্প আন্তর্জাতিক স্তরে মর্যাদা পেয়েছে। কোচবিহার নামটি দুটি শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে কোচ আর একটা বিহার। কোচ অর্থাৎ এই অঞ্চলে বসবাসকারী একটি প্রধান জনগোষ্ঠী,
যারা কোচ বা রাজবংশী। আর বিহার, সংস্কৃত শব্দ বিহারের অর্থ হলো বাসস্থান, অর্থাৎ কোচ রাজাদের বা কোচ জনগোষ্ঠীর বাসস্থান। এই থেকেই এই কোচবিহার নামটি এসেছে। গঠন হয়েছিল 1949 সালের 28শে অগস্ট। এরপর 1950 সালের 1 জানুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। 28শে অগস্ট ভারতের সাথে সংযুক্ত হওয়ার চুক্তি হয় কোচবিহারে। তারপর 1950 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। গঠিত হওয়ার কারণ কি না, দেশীয় রাজাদের বিলয়, অর্থাৎ স্বাধীনতার আগেই মহারাজা শাসিত একটি প্রিন্সলি স্টেট ছিল কোচবিহার, যা কিনা 1947 সালের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এর নেতৃত্বে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে কোচবিহারকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের আয়রন ম্যান, লৌহ পুরুষ হিসেবে পরিচিত ছিল। একটা প্রশ্ন রাখলাম আপনাদের জন্য, সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তি, যে স্ট্যাচু আমাদের ভারতে তৈরি হয়েছে, কোন রাজ্যের কোন জেলায়, এটা জানাবেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা, যেহেতু একটি দেশীয় রাজ্য ছিল তাই সেক্ষেত্রে রাজারা ব্রিটিশদেরই অনুগত ছিলেন, তাই এখানে সরাসরি ব্রিটিশ বিরোধী আন্দোলন সেভাবে দানা বাঁধেনি, তবে পরোক্ষভাবে প্রবল প্রভাব ছিল। ভৌগোলিক গুরুত্ব এবং প্রাকৃতিক পরিবেশ কি না, ভৌগোলিক দিক থেকে কোচবিহার উত্তর পূর্ব ভারতের প্রবেশ পথের খুব কাছাকাছি এবং আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ দ্বারা বেষ্টিত। নদ নদীর মধ্যে তোর্ষা, তিস্তা, এই জেলায় প্রচুর বিল এবং জলাশয় সবই রয়েছে। বিখ্যাত একটা বিলের নাম রসিক বিল, পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় জায়গা। ভূমিরূপ, জেলাটি পলিগঠিত সমভূমি, এখানে কোনো পাহাড় বা টিলা নেই। জমি খুবই উর্বর এবং নিচু, যার ফলে এখানে বর্ষাকালে প্রায়ই বন্যা দেখা যায়। বনভূমি এবং গাছপালার মধ্যে এখানে গভীর জঙ্গলে কম, তবে কিছু বনাঞ্চল রয়েছে যেগুলো ওই বিল অঞ্চল বা রসিক বিল বা এই জাতীয় জায়গাতে, তবে এখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি দেখা যায়। আর সাধারণভাবে বাঁশঝাড়, সুপারি, আম, জাম, কাঁঠাল এই জাতীয় গাছ এখানে হয়। তামাকের ক্ষেত কিন্তু এখানে বিশেষভাবে দেখা যায়। এখনো দেখা যায় কোচবিহার জেলাতে তামাকের চাষ অনেক প্রশাসনের চোখ এড়িয়েই লুকিয়েই করা হয়ে থাকে। চাষাবাদের মধ্যে তামাক, ধান, পাট, সরিষা এই জাতীয় শস্যের এখানে প্রচুর চাষ হয়। কোচবিহার জেলার মহকুমা 5টি: কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ। এই 5টি মহকুমার সদর দপ্তর কোচবিহার সদরের সদর দপ্তর কোচবিহার, দিনহাটার দিনহাটা, মাথাভাঙার মাথাভাঙা, তুফানগঞ্জের তুফানগঞ্জ এবং মেখলিগঞ্জের মেখলিগঞ্জ। ব্লকের সংখ্যা, কোচবিহার মহকুমায় ব্লক 2টি, দিনহাটা মহকুমায় ব্লক 3টি, আর মাথাভাঙাতে 2টি, তুফানগঞ্জ 2টি, মেখলিগঞ্জে 2টি। নামগুলো তাই। মোট ব্লক রয়েছে 12টি। কোচবিহার জেলার আয়তন 3387 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 2011 সাল অনুযায়ী 28,19,000। বর্তমানে কিছু বেড়েছে, যা বর্তমানে 30 লক্ষের কাছাকাছি। এখানে তফসিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্ট বা রাজবংশী সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক বেশি, প্রায় 50%। শিক্ষার হার 74.78%। চতুর্সীমা অর্থাৎ চারদিকে রয়েছে জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার রয়েছে উত্তরে, দক্ষিণে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ যার রংপুর এবং লালমনিরহাট জেলা, পূর্বে রয়েছে আসাম রাজ্য, ধুবড়ী এবং কোকরাঝাড় জেলা। আন্তর্জাতিক সীমানা বলতে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করা হয়েছে, তবে এখানে 3 বিঘা করিডোর একটা বিখ্যাত জায়গা, যা কিনা মেখলিগঞ্জ ব্লকে অবস্থিত। 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর মেখলিগঞ্জে অবস্থিত। প্রাথমিকের ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত। 3 বিঘা করিডোর মেখলিগঞ্জ, কোচবিহার জেলাতে। স্বাস্থ্য পরিষেবার মধ্যে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ, MJN, আর মহকুমাতে মহকুমা হাসপাতাল রয়েছে। বিশ্ববিদ্যালয় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, কোচবিহারের বিশ্ববিদ্যালয় পঞ্চানন বর্মা, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, CBPBU, উচ্চশিক্ষা প্রধান কেন্দ্র। এছাড়া উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, যা UBKV পুন্ডিবাড়িতে অবস্থিত, রাজ্যের অন্যতম প্রধান কৃষি বিদ্যালয়ের মধ্যে একটি।
কলেজ, কোচবিহার কলেজ, এবিএন, শিল কলেজ ইত্যাদি কলেজ রয়েছে, দিনহাটা কলেজও রয়েছে। আর প্রাথমিক শিক্ষা পরিষদের অফিস কোচবিহার শহরের সাগরদিঘি চত্বরে, কাছারি রোডের কাছে। সাহিত্য এবং শিল্পে কোচবিহারের অবদান। ঠাকুর পঞ্চানন বর্মা একজন সমাজ সংস্কারক, রাজবংশী সমাজের উন্নয়নে তার অবদান অপরিসীম। তাকে এই অঞ্চলের বিদ্যাসাগর বলা হয়। আব্বাস উদ্দিন আহমেদ লোকসঙ্গীত শিল্পী, ভাওয়াইয়া গানের কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। মহারানী গায়ত্রী দেবী রাজপরিবারের সদস্য, কোচবিহারের রাজকন্যা এবং পরে জয়পুরের মহারানী। কোচবিহারের সঙ্গে জয়পুরের সংযোগ মহারানী গায়ত্রী দেবী। অমর রায় প্রধান রাজনীতিবিদ, ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা এবং দীর্ঘদিনের সাংসদ ছিলেন। কোচবিহারের উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে উল্লেখযোগ্য স্থাপত্য এবং পর্যটন, কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির এবং সাগরদিঘি। কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ, এই ছবিটি রাজা নৃপেন্দ্র নারায়ণের। মদনমোহন মন্দির 1885 থেকে 1889 সালের মধ্যে নির্মিত। রাস পূর্ণিমা হয় এখানে। সাগরদিঘি রাজবাড়ির কাছে অবস্থিত। আর আন্তর্জাতিক স্বীকৃতি বলতে কোচবিহারের রাজবাড়ি, ভিক্টর জুবিলি প্যালেস, যা কিনা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা অধীনস্থ একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্পট বা গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ। তো এই ছিল আজকে আমাদের জলপাইগুড়ি বিভাগের 5টি জেলা নিয়ে আলোচনা। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়াতে যাবেন, তাদের উদ্দেশ্যে যদি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন, যা আমাদের উৎসাহিত করবে পরবর্তী ভিডিও নিয়ে আসতে। আপনারা যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমরা পরের ভিডিওগুলো নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।